সঠিক তথ্যে ভোটার হব, নির্বাচনে ভোট দিব এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। সকালে সাভার উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এ সময় তিনি ভোটের অধিকার প্রতিষ্ঠায় যে কোনো অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্যতম মূল শর্ত হল নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। এরই মধ্যে পুরোদমে শুরু করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। সকালে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি। উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলে, গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই অধিকার প্রতিষ্ঠা করার কাজ নির্বাচন কমিশনের। যেদিন ভোটাররা নির্ভয়ে নিজেদের ভোট দিতে পারবেন পছন্দের প্রার্থীকে, সেই দিনেই ভোটের অধিকার ফিরে পাবে দেশের জনগণ। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি, এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে। ভোটের অধিকার রক্ষায় এবং সব অনিয়মের বিরুদ্ধে জনগণকে সামাজিক ও জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটের দিন যাতে কেউ আমাদের অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনি অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। শহীদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহেরই কার্যক্রম। এবার যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হবে। নিবন্ধন কেন্দ্রে নাগরিকদের বায়োমেট্রিক গ্রহণের কাজ সম্পন্ন করা হবে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, মৃত ভোটারদের নাম বাদ দেয়া এবং নতুন ভোটারদের ডাটা আপলোড করা হবে 12 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল পর্যন্ত। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ধীরে ধীরে নতুন পোশাক কার্যকর হবে। শুধু পোশাক পরিবর্তন হলে হবে না, সেবাদান ও আস্থা অর্জনে বাহিনীগুলোকে মানসিকতাও পরিবর্তন করতে হবে। বৈঠকে সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ব্যবহারের জন্য সাউন্ড গ্রেনেড কেনার অনুমোদন দেওয়া হয়। পর এগুলো বিজিবি ব্যবহার করতে পারবে। রিকমেন্ডেশনগুলি দিছে, এটা তো খুব ভালো ভালো রিকমেন্ডেশন, আর এইগুলি করতে তো একটু সময় দরকার হবে। আমরা কিন্তু সবসময় বলি জনবান্ধব পুলিশ করা, বাট তাদের তো মন মানসিকতা এইগুলি চেঞ্জ করতে হবে। 15 বছর তাদের যে ধরনের ট্রেনিং ছিল, তাদের ট্রেনিংয়ের ধরনও চেঞ্জ করতে হবে। তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে, তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে, এগুলির জন্য সময় দিতে হবে। পোশাকের সাথে সাথে সব কিছু, মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু এর ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজ 4 দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন। দিবাগত রাত 1টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। 25 জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। সফরকালে প্রধান উপদেষ্টা জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। যে শক্তি, আমাদের যে যুব শক্তি, সেটার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন। তাদেরকে বলেছেন যে এই বাংলাদেশকে যেন তারা রিজিয়নাল হাব হিসেবে প্রতিষ্ঠা করে এবং তাদের এই রিজিয়নে তাদের পণ্যের ডিস্ট্রিবিউশনের জন্য তারা যেন বাংলাদেশকে বেছে নেয়। তো এইবারও এরকমই আলোচনা হবে।
বিগত ১৬ বছরে দেশের গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলে দেশে ফ্যাসিবাদের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তীতে এসে তিনি এই মন্তব্য করেন। পতিত আওয়ামী লীগ সরকার যেভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়েছিল, ঠিক একইভাবে জাতির উপরও তারা তাণ্ডব চালিয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দৈনিক সংগ্রাম পত্রিকার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বরা কথা বলেন পতিত সরকারের গত ১৬ বছরের চৌর্যবৃত্তি প্রসঙ্গে। কোনো ভুয়া মামলা করবে, আইসিটি আইনে মামলা করবে আর তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। এ সময় পতিত সরকারের আমলে সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করার সুযোগ পেলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে, তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন, ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। ফ্যাসিবাদের কালো ছায়া এখনও বিদ্যমান আছে মন্তব্য করে বিগত শাসন আমলে সাংবাদিকদের প্রতি নির্যাতনের নিন্দাও জানান ডাক্তার শফিকুর রহমান। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনও তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। যাদেরকে বিগত সরকার ফ্যাসিবাদী কায়দায় নিবর্তন এবং নির্যাতন করেছে, আমি এই নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি। প্রত্যেকটি কেসে আমরা নিন্দা জানিয়েছি, আজকে আবার জানাচ্ছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইরশাদ হাসান জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটে কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার আবেদন জানানো হয়েছে রিটে। মেডিকেল সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশের দাবি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা অবস্থান নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছেন। কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয় মাহিন সরকার বলেন, ছাত্র আন্দোলনের শুরুটাই হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে, কিন্তু জুলাই আন্দোলনের পরে আবারও কোটা বাতিলের বিষয় নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, যা দুঃখজনক। বিশ্ব ইজতেমার ৫৮তম আসর কেন্দ্র করে টঙ্গীর তুরাগ তীরে পুরোদমে চলছে প্রস্তুতি। বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজে অংশগ্রহণ করছেন। আগামী ৩০ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রতিনিধি এস.এম. গোলাম আজাদের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। তুরাগ তীরের ১৬০ একর সুবিশাল ময়দান প্রস্তুতিতে সামিয়ানা টানানো, খুঁটি পোতা, প্যান্ডেল নির্মাণের কাজে প্রতিদিন নিরলস শ্রম দিচ্ছেন তাবলিগ জামাতের সাথী, মুসল্লি, মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ। মাদ্রাসা পড়ুয়া ছাত্র থেকে বৃদ্ধ দলে দলে ভাগ হয়ে ময়দান প্রস্তুতিতে ব্যস্ত দিন পার করছেন তারা। সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজে যোগ দিয়েছেন তারা। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জান এবং নিজের মাল দিয়ে আসছে, যাতে এই বিশ্ব ইজতেমাটা কামিয়াব হয়ে যায়। সারা বিশ্ব থেকে যে আমাদের দাওয়াতি মেহমান ভাইরা আসবে, তাদেরকে খেদমতের জন্য আমরা আসছি। আমরা মাঠে এসেছি মুরব্বীদের সাহায্য করার জন্য। ইজতেমা মাঠে আমরা সবাই আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, যাতে আমাদের ইহকাল ও পরকাল দুইটা সহজ হয়ে যায়। চটের কাজে আমরা সেলাইয়ের কাজ করতেছি,
যাতে এখানে মুরব্বীরা সমস্ত মুসল্লিদেরকে দেখতে পারে, এখান থেকে বয়ান করতে পারে। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও বিবাদমান দুই দলের দ্বন্দ্বের কারণে এবারের ইজতেমার সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছে পুলিশ। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র যেহেতু আছে, সেই তাদের বিরোধটাকে উপজীব্য করে যে কেউ ষড়যন্ত্রের সুযোগটা নিতে পারে, সেটাকে মাথায় নিয়েই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব। আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও এক সপ্তাহ পেছানোর সম্ভাবনাও রয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। চোরাই পথে আসা প্রায় 48 লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স উদ্ধার ও এই চক্রের মূল হোতা ফিরোজ আলম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, যে চালানেই সরকারের শুল্ক ফাঁকি দিয়েছে 6 লাখ টাকা। সকালে রাজধানীর মিন্টু রোড ড্যাম্পে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ড্যাম্পের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, রাজধানীতে বনশ্রীতে অভিযান চালিয়ে একটি কভার্ড ভ্যানের ভিতরে ও আটক একজনের বাসায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পাওয়া যায়। কুমিল্লা সীমান্ত দিয়ে চোরা পথে এইসব কসমেটিক্স দেশে ঢুকেছে। কনকনে বাতাস ও ঘন কুয়াশায় সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীত উপেক্ষা অনেক দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন বাড়ি থেকে হয়ে কাজের সন্ধানে ছুটছেন। আজ ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। সকালে হেডলাইট জ্বালিয়ে পঞ্চগড় থেকে পঞ্চগড়গামী ট্রেনটি ছেড়ে গেছে। এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত এক সপ্তাহ থেকে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।